8 মাসের গর্ভবতী বউয়ের সামনে দ্বিতীয় স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছে প্রান্ত। ত্রিনা অবাক চোখে তাকিয়ে আছে প্রান্তের দিকে। মস্তিষ্ক কাজ করছে না। চোখে অঝোর ধারায় অশ্রু ঝরছে। ত্রিনার কান্নাকাটি দেখে প্রান্ত বিরক্ত হয়ে বলে উঠল, ওফ, শেষ হয়ে গেছে তোমার নাটক। কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকবে, সরা চোখের সামনে তাকিয়ে? ত্রিনা আহত কণ্ঠে বলল। প্রান্ত, এটা তুমি কিভাবে করতে পারলে? কিভাবে? আমাদের বাচ্চাটার কথা তুমি একবারও ভাবলে না? প্রান্ত ভাবলেশীনভাবে বলল, ওইরকম বাচ্চা আমি চাইলে আরো 10টা বানাতে পারবো। তোমার ওই বাচ্চার আমার দরকার নেই। কথাগুলো বলেই প্রান্ত তার নতুন বউ মাহিমাকে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটা দিতেই ত্রিনা প্রান্তের পা জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ প্রান্ত, তুমি এটা করো না। তুমি ওকে নিয়ে আমাদের ঘরে যেতে পারো না। আমি মরে যাব প্রান্ত, প্লিজ এটা করো না। ত্রিনার এত আহাজারি দেখে মাহিমা বিরক্ত হয়ে বলে ওঠে, বেবি, তোমার এই ফালতু বউটাকে এখান থেকে সরাও। আমার ইরিটেশন হচ্ছে ওকে দেখে। প্রান্ত রাগী কণ্ঠে ত্রিনাকে বলল, পা ছাড়ো, ত্রিনা। ত্রিনা অনন্বয় করে বলতে থাকে, না প্রান্ত, আমি কখনো তোমাকে ওই মেয়ের সাথে যেতে দেব না। পা ছাড়ো বলছি। না, পা ছাড়রররর। প্রান্ত চিৎকার করে লাথি মেরে ত্রিনাকে সরিয়ে মাহিমাকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ত্রিনা 8 মাসের পেট নিয়ে উপুর হয়ে মেঝেতে পড়ে ব্যথায় চোখ মুখ উল্টে ফেলে। প্রান্তের মা রহিমা বেগম কটাক্ষ করে বলতে থাকে, ভালো হয়েছে, কতবার বলেছি বাপের বাড়ি থেকে কিছু টাকা আনতে, এখন সতীনের ঘর কর। কথাগুলো বলেই রহিমা বেগম ঘরে চলে যায়। প্রান্তের ঘর থেকে বিভিন্ন আওয়াজ আসছে। ত্রিনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রান্ত ঘর থেকে বের হয় সাথে তার নতুন বউ মাহিমা। ডাইনিং টেবিলে বসতেই দেখতে পায় ত্রিনা খাবার কিচেন থেকে ডাইনিং টেবিলে এনে রাখছে। প্রান্ত আর চোখে একবার ত্রিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। মাহিমা ত্রিনাকে ডেকে বলে, এই মেয়ে, একটু এইদিকে আসো তো, আমার ব্লাউজের ফিতেটা বেঁধে দাও তো। ত্রিনা এগিয়ে এসে মাহিমার ব্লাউজের ফিতা আটকাতে চাইলে মাহিমা ইচ্ছে করে গলার দাগগুলো ত্রিনাকে দেখায়। ত্রিনা তাড়াতাড়ি করে ব্লাউজের ফিতা আটকে খাবার বেড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে থাকে। তখন হঠাৎ ধূপ করে একটা শব্দ হয়। প্রান্ত ও মাহিমা একসাথে পিছনে ফিরে দেখে ত্রিনা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। রক্তে রঞ্জিত হচ্ছে তার দেহ। হঠাৎ প্রান্তের বুকটা ধক করে ওঠে। সে দৌড়ে যায় ত্রিনার দিকে। ত্রিনা অচেতন হয়ে আছে। মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। পা বেয়ে রক্তের ধারায় পাজামা ভিজে গেছে। প্রান্তের কি খারাপ লাগলো, কোথাও একটু কি জানি। এর মধ্যেই রহিমা বেগম ঘর থেকে বেরিয়ে এসে ত্রিনার এই অবস্থা দেখে বলে, হায় আল্লাহ, এই মাইয়া এইভাবে পড়ল কেমনে? বাচ্চা আছে নি এখন? আব্বু, তাড়াতাড়ি দেখতো। প্রান্ত মায়ের কথা শুনে ত্রিনার পালস চেক করে। পালস খুব আস্তে আস্তে চলছে। প্রান্ত বলে, হ্যাঁ মা, বেঁচে আছে। মাহিমা অস্থির হয়ে বলে ওঠে, তাহলে তাড়াতাড়ি একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, না হলে এখানে মরলে আবার আমরা সবাই ফেঁসে যাব। প্রান্ত মাহিমার কথায় সায় জানিয়ে ত্রিনাকে কোলে নিয়ে যেই সামনে হাঁটা দেবে, তখনই রহিমা বেগম বলে ওঠেন, আর শুন, সরকারি হাসপাতালে নিয়ে যাবি। ওই আইসু নাকি কই, ওইগুলা দিবি না। মেলা টেহা লাগে। ওইডারে দেখে এমনেও মনে হয় না বাঁচব। মাহিমাও রহিমা বেগমের কথায় সায় জানিয়ে বলে ওঠে, মা ঠিক বলেছে, আইসিইউটা দেওয়ার দরকার নাই। আর ফর্মালিটিজ পূরণ করতে গেলে তুমি ওর হাজবেন্ড এটা বলো না, অন্য কিছু বলবা। আর ফোন নাম্বার কিছু একটা দিয়ে দেবে। প্রান্ত সাই জানিয়ে ত্রিনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওরা যাওয়ার পরপরই রহিমা বেগম বলে ওঠেন, আল্লাহ আল্লাহ করা ওই মাইয়া আর এই বাড়িতে না আইলেই হয়। হ্যাঁ আম্মু, আমিও চাই। উটকো ঝামেলা দূর হবে। হাসপাতালে ত্রিনাকে ভর্তি করে বাড়ি ফিরে আসে প্রান্ত। ত্রিনাকে একটা সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যদিও ডাক্তার বলেছিল ওকে ইমার্জেন্সিতে ভর্তি করাতে, কিন্তু প্রান্ত করেনি। ডাক্তাররা বলেছে ইমিডিয়েটলি অপারেশন করাতে, কিন্তু প্রান্ত রাজি হয়নি। ডাক্তারদের কথায় বোঝা গেছে বাচ্চাটা বাঁচবে না। কিন্তু তাতে প্রান্তের কোনো যায় আসে না। যদিও প্রান্ত আরও কিছুক্ষণ হাসপাতালে থাকতে চেয়েছিল, কিন্তু মাহিমা বারবার ফোন করে চলে আসতে বলার কারণে প্রান্ত থাকতে পারেনি। এখন রাত 10টা। প্রতিদিন এই সময় এই বাড়ির সবাই ডিনার করে। প্রান্ত ও মাহিমা ডাইনিং টেবিলে বসার সাথে সাথে রহিমা বেগমও ডাইনিং টেবিলে এসে বসেন। রহিমা বেগম বসার সাথে সাথে মাহিমা রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে, রহিমা বেগমও মাহিমার দিকে তাকিয়ে আছেন। জনের তাকানোর মাঝে প্রান্ত বলে ওঠে, কি হলো, খাবার কই? তোর বউ রান্না করে নাই? আমি কেন রান্না করব? কাল মাত্র বিয়ে করলাম, আমি কেন রান্না করব? এই আব্বু, তোর বউ কি কয় এগুলা? আমি রান্না করমু এই অসুস্থ শরীর লইয়া?
রহিমা বেগমের কথায় মাহিমা ফুঁসে উঠে বলে, আপনি অসুস্থ কোথায়? হাত পা তো সব ঠিকই আছে। হাঁটাচলাও করতে পারেন ভালোভাবে। রহিমা বেগম মাহিমার কথায় ন্যাকা কান্না করে বলে, দেখলি আব্বা, দেখলি তোর বউ কি কইল? আমি নাকি নাটক করি? এই দিন দেখবার লাইগা বাইচ্চা আছি আমি। তাহলে মরে গেলেও তো পারেন। বয়স তো আর কম হয়নি। এক পা তো কবরে চলেই গেছে। চুপ। হঠাৎ ওদের ঝগড়ার মাঝখানে প্রান্ত চিৎকার করে ওঠে। রেগে গিয়ে বলে, কি নাটক শুরু করছো তোমরা দুজন? ত্রিনা তো গর্ভবতী ছিল, তাও তো ও ঘরের সব কাজ করত। আর ও কোনোদিন বাড়িটাই এরকম অশান্তি করেনি। আর একদিনেই তোমরা বাড়িটা এমন অশান্তি শুরু করছো? কথাগুলো বলেই প্রান্ত নিজের ঘরে চলে যায়। নিচে মাহিমা আর রহিমা বেগম হতভম্ব হয়ে বসে আছেন। রাত 1টা। প্রান্ত এপাশ ওপাশ করছে, কিছুতেই চোখে ঘুম আসছে না। মাহিমা ঘুমে কাতর, কিন্তু প্রান্তের চোখে ঘুম নেই। বারবার ত্রিনার অবস্থা জানতে মনে চাচ্ছে, কিন্তু জানারও কোনো উপায় নেই। হাসপাতালে ভুল নাম্বার দিয়ে এসেছে, কিভাবে খবর নেবে? এদিকে খিদেও পেট চুইচুই করছে, কিন্তু ঘরে খাবার কিছু নাই। প্রান্ত উঠে ফ্রিজ খুলে দেখে মিষ্টি দই রাখা। প্রান্তের মুহূর্তেই ত্রিনার কথা মনে পড়ে, এই মিষ্টি দই ত্রিনার খুব পছন্দের। এই মিষ্টি দইয়ের জন্য কম কথা শোনা হয়নি ত্রিনার প্রান্তের কাছ থেকে। প্রান্ত তো একবার এটাও বলেছিল, এত খাই খাই করো কেন? পেটে কি ওটা মানুষের বাচ্চা আছে নাকি রাক্ষস? এরপর থেকে ত্রিনা আর কখনো প্রান্তের কাছে মিষ্টি দই খাওয়ার আবদার করেনি। এটা তো পরশুদিন ত্রিনার ভাই মাহফুজ আসার সময় নিয়ে এসেছিল। কিন্তু ত্রিনা খুলেও দেখেনি। প্রান্ত মিষ্টি দইটা নিয়ে খেতে বসে পড়ে মনে করতে লাগে ত্রিনার সাথে কাটানো সব মুহূর্ত। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, ত্রিনা আর প্রান্তের। বিয়ের পর থেকে আস্তে আস্তে প্রান্ত আর ত্রিনার মধ্যে ভালোবাসা গড়ে উঠেছিল। এক পর্যায়ে প্রান্তই ত্রিনাকে পাগলের মতো ভালোবাসত। সব সময় ত্রিনাকে হারানোর ভয় পেত। কিন্তু ত্রিনার ওপর বিশ্বাস ছিল, ও কখনোই প্রান্তকে ছেড়ে যাবে না। ভালোই কাটছিল দিন। কিন্তু আস্তে আস্তে প্রান্তের কানে বিষমন্ত্র ঢালতে শুরু করে রহিমা বেগম, মেয়ে ভালো না, মেয়ে কালো, বাপের বাড়ি গরিব, তুই আরও টাকাওয়ালা ভালো মেয়ে পাবি, আরও অনেক কিছু। প্রথম দিকে এসব কথা প্রান্ত কানে নেয়নি। যখন মাহিমার সাথে প্রান্তের পরিচয় হয়, প্রান্ত রহিমা বেগমের কথায় প্রভাবিত হতে থাকে। মাহিমার সাথে প্রথমে বন্ধু, তারপর প্রেম, তারপর বিয়ে। মাহিমা ছিল অত্যাধিক সুন্দরী, বড়লোক ঘরের মেয়ে। রহিমা বেগমও রাজি হয়ে গিয়েছিল মাহিমার টাকা পয়সা দেখে। কিন্তু এর মধ্যেই একদিন প্রান্ত জানতে পারে, প্রান্তের বাবা হতে যাচ্ছে। সেদিন প্রান্ত খুব খুশি হয়েছিল। একসময় মনে হয়েছিল সব ছেড়ে ছুড়ে শুধু ত্রিনা আর তাদের সন্তান নিয়ে থাকবে। কিন্তু রহিমা বেগম প্রান্তকে বুঝিয়েছে, সন্তান একটা গেলে আরও অনেক আসবে, কিন্তু এত বড়লোক ঘরের মেয়ে কখনোই হাতছাড়া করা উচিত নয়। তাই প্রান্ত আর এসব থেকে বের হতে পারেনি। আজ সন্তানটির কথা মনে পড়তেই প্রান্তের খুব করে ওদের সন্তানের কথা জানতে ইচ্ছে করছে। বাচ্চাটা কি বেঁচে আছে? ডাক্তার তো বলেছিল বাঁচবে না। দেখি কাল একবার যাওয়া যাবে। যদি বাচ্চাটা বেঁচে থাকে, তাহলে অপারেশন করাতে হলেও করাবে প্রান্ত। এত সব ভাবনার মাঝেই রাতটা কেটে যায় প্রান্তের। প্রান্ত অফিসের জন্য রেডি হচ্ছে। ইচ্ছে আছে অফিস শেষ করে তাড়াতাড়ি হাসপাতালে যাবে, একবার ত্রিনাকে দেখার। রহিমা বেগমও নাকি আজ বাড়িতে থাকবে না, কোথায় যেন যাবে। প্রান্ত রেডি হয়ে অফিসের একটা ফাইল খুঁজছিল, কিন্তু অনেক খুঁজেও যখন পায়নি, তখন ত্রিনা, এই ত্রিনা, আমার অফিসের ফাইলটা কোথায় রেখেছ? তোমাকে বলেছিলাম না আমার জিনিস না ধরতে, এই তো। মুহূর্তেই থেমে যায় প্রান্ত, যখন বুঝতে পারে ত্রিনা বাড়িতে নেই এখন। তার এই ঘরে মাহিমা থাকে। প্রান্ত নিজেকে শুধরে বলে, মাহিমা, এই মাহিমা, একটু ঘরে আসো তো। মাহিমা বিরক্তিভরা মুখ নিয়ে ঘরে এসে বলে, কি সমস্যা? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? কি সমস্যা? প্রান্ত শান্ত সুরে বলে, এখানে আমি একটা ফাইল রেখেছিলাম, তুমি দেখেছ? কোন ফাইল? কালোটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওহ, ওটা তো আমি তোমার দরকার হবে না ভেবে ফেলে দিয়েছি। কি? উফ, এত চিৎকার করার কি আছে? একটা ফাইলই তো, আবার রেডি করে নিও। প্রান্ত রাগী সুরে বলে, তুমি কি পাগল? তুমি দেখনি ওটা অফিসের ফাইল? ওটা আজ আমার দরকার ছিল। এখন আমি কি জবাব দেব অফিসের বসকে? মাহিমা ভাবলেশীন কণ্ঠে বলে, সে আমি কি জানি তোমার সমস্যা। তুমি সলভ করো। প্রান্ত রেগে তেড়ে এসে মাহিমার দিকে চেয়ে মাহিমার চুলের মুঠি ধরে বলে ওঠে, তুই মশকরি করিস আমার সাথে? তোর সমস্যা না মানে আমার চাকরি চলে গেলে খাবি কি তোর বাপের মাথা?
মাহিমা ধাক্কা মারে প্রান্তকে। আচমকা এমন ধাক্কায় প্রান্ত ছিটকে গিয়ে বাড়ির দরজার সাথে লাগে। ফলস্বরূপ মাথায় প্রচণ্ড ব্যথা পায় প্রান্ত। মাহিমা ফুঁসতে ফুঁসতে বলে, তুই ভাবিস তোর 14 গোষ্ঠীকাও আমার বাপের দয়ার কাছে যেতে পারবি না। আর তোর ওই 2 টাকার চাকরি আমার দরকার নাই। আমার যা আছে তা দিয়ে আমি পুরো জীবন খেয়ে বসে চলতে পারবো। কথাগুলো বলেই মাহিমা ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে প্রান্ত ভাবছে কিছুদিন আগের কথা। কিছুদিন আগেও এমনই এক সকালে প্রান্ত অফিসের ফাইল খুঁজে না পেয়ে তৃণাকে ডাকে এবং ফাইলটা খুঁজে বের করতে বলে। কিন্তু তৃণা ফাইলটা খুঁজে না পেলে প্রান্ত হাতের কফিটা তৃণার গায়ে ছুঁড়ে মারে। এই ঘটনার পর প্রান্ত অফিসের ব্যাগ নিয়ে বেরোনোর সময় দেখে ফাইলটা অফিস ব্যাগেই রয়েছে। আজ হয়তো প্রকৃতি তার প্রতিশোধ নিল। প্রান্তের ইচ্ছে ছিল অফিস থেকে হাসপাতালে যাবে, তারপর অপারেশন করাতে হলে করাবে, আইসিইউতে রাখতে হলেও রাখবে। কারণ প্রান্ত বুঝে গেছে প্রান্তের ভালো থাকার জন্য হলেও তৃণাকে সুস্থ করতে হবে। কিন্তু প্রান্তের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে বাড়িতে এসেছে কিছু টাকা নিতে। প্রান্ত ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে রুমের সামনে এসে যা দেখল তাতে তার দুনিয়া ঘুরে ওঠে। মাহিমা অন্য পুরুষ নিয়ে প্রান্তের বেডে শুয়ে আছে। প্রান্ত হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে মাহিমা ও তার পাশে শুয়ে থাকা লোকটার দিকে। পুরো ঘরের পরিবেশ একবার দেখে নিল প্রান্ত। মুহূর্তেই প্রান্তর মাথায় রক্ত উঠে গেল। সে তেড়ে গেল ওদের দিকে। মাহিমার কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে টেনে শোয়া থেকে উঠায়। মহিমা চিৎকার করে ধরফরিয়ে শোয়া থেকে উঠল। মাহিমার চিৎকারে পাশে থাকা রাসেল নামক লোকটার ঘুম ভেঙে যায়। সে প্রান্তকে দেখে দ্রুত নিজের শরীর চাদর দিয়ে ঢাকে। প্রান্ত ধাক্কা মেরে মাহিমাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দেয়। পাশে থাকা ফুলদানিটা নিয়ে মহিমার মাথায় বাড়ি মারে। রেগে চিৎকার করে বলে, তুই একটা বেতারা চিহ্ন। তোর সাহস কি করে হলো তোর নাগর নিয়ে আমার ঘরে বেতারা চিহ্ন গিরি করার? তোদের দুইটাকে আমি আজকে এইখানে পুঁতে ফেলব। প্রান্তর এই রূপ দেখে রাসেল পাশ থেকে প্যান্টটা নিয়ে দ্রুত পালাতে চায়। প্রান্ত দ্রুত এসে রাসেলের পশ্চাৎদেশে এক লাথি মারে, ফলে রাসেলও মেঝেতে পড়ে যায়। প্রান্ত চারপাশে কিছু খুঁজতে লাগল। টেবিলে ফল কাটার ছুরি দেখে সেটা নিয়ে তেড়ে গেল রাসেলের দিকে। রাসেল প্রান্তর পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ। আমি জানতাম না উনি বিবাহিত। উনি আমার সাথে সম্পর্ক রেখেছেন অনেকদিন ধরে। আর আগেও উনি আমাকে অনেক হোটেলে ডেকেছেন। কিন্তু আজকে এই বাড়িটা ডাকল। আমি সত্যিই জানতাম না। জানলে কোনোদিন আসতাম না। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। প্রান্ত আজকে অবাকের পর অবাক হচ্ছে। কি শুনছে এগুলো? মহিমা আর আগেও। ছি, আর ভাবতে পারল না প্রান্ত। প্রান্ত অগ্নিচক্ষু নিয়ে বলল, 2টাই 5 মিনিটের মধ্যে আমার ঘর থেকে বের হয়ে যাবি। যদি 1 সেকেন্ডও বেশি তোদের আমি এই ঘরে দেখি, তাহলে লাশ পড়বে তোদের। প্রান্ত কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যায়। পাশের ঘরে এসে জিনিস ভাঙতে শুরু করে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। কি দেখলো এটা? ও আরেকটা মেয়ের জন্য প্রান্ত এতদিন তৃণা আর ওর বাচ্চাকে এত অবহেলা করে এসেছে। কি করেনি মেয়েটার সাথে? যতভাবে একটা মেয়েকে অত্যাচার করা যায় সব করেছে প্রান্ত। তৃণার কথা মাথায় আসতেই প্রান্ত কোনোদিকে না তাকিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। প্রান্ত হাসপাতালে এসেই আগের দিন যে ওয়ার্ডে তৃণাকে রেখেছিল সেখানে যায়, কিন্তু তৃণাকে পায় না। তাই রিসেপশনে গিয়ে বলে, কাল এখানে তৃণা রহমান নামে একজনকে অ্যাডমিট করা হয়েছিল। আমি ওর হাজবেন্ড। একটু চেক করে বলুন তো। রিসেপশনিস্ট প্রান্তর কথায় সাই জানিয়ে চেক করতে থাকে। প্রান্তর দিকে কয়েকবার আর চোখে তাকিয়ে বলে, আপনি তৃণা রহমানের কি হন? হাজবেন্ড। কাল কি আপনি ওনাকে অ্যাডমিট করেছিলেন? হ্যাঁ, কিন্তু এখানে তো লেখা আছে আপনি পেশেন্টের চাচাতো ভাই। প্রান্ত রিসেপশনিস্টের কথায় কয়েকবার ঢোক গিলে, কিন্তু বলার মতো কোনো উত্তর পায় না। শেষে অনুরোধ করে বলে, আমাকে প্লিজ বলুন তৃণা রহমান এখন কোথায় আছেন? রিসেপশনিস্ট একবার প্রান্তকে পর্যবেক্ষণ করে বললেন, উনি আজকে ভোর 6টা বাজে মারা গেছেন, এবং উনার গর্ভের সন্তানসহ। কি? প্রান্ত হতভম্ব হয়ে চিৎকার করে ওঠে, আপনি কি বলছেন এইসব? মিথ্যা বলছেন আপনি। কোথায় আমার ওয়াইফ? বলুন কোথায়? আপনি শান্ত হন আর ঝামেলা করবেন না প্লিজ, এটা হাসপাতাল। আপনি আগে বলুন আমার ওয়াইফ কোথায়? রিসেপশনিস্ট একজন ওয়ার্কারকে দেখে বলে প্রান্তকে তৃণার কাছে নিয়ে যেতে। ওয়ার্কার প্রান্তকে নিয়ে মরচুয়ারি নিয়ে আসে। এরপর ফ্রিজ থেকে তৃণার লাশ, অন্য একটা ফ্রিজ থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বের করে। প্রান্ত এই দৃশ্য দেখে চোখ ঝাপসা হয়ে আসে। বুক কাঁপে। জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রান্ত এক পা করে তৃণার দিকে এগিয়ে যায়। তৃণার হাতটা প্রান্তর হাতের মধ্যে নেয়।
হাত অস্বাভাবিক ঠান্ডা। প্রান্ত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তৃণা, এই তৃণা, তুমি ঘুমিয়ে আছো না? তোমার শরীর এত ঠান্ডা কেন? বিপরীত পাশ থেকে কোনো শব্দ আসে না। যেভাবে আগে তৃণা প্রান্তকে কিছু বললে প্রান্ত উত্তর দিত না, সেভাবে আজ তৃণাও উত্তর দিল না। প্রান্ত পুনরায় বলল, কি হলো তৃণা, আমার সাথে কথা বলবা না? রাগ করেছ আমার ওপর? আচ্ছা ঠিক আছে, তোমার রাগ আমি পরে ভাঙাব। আগে তুমি ঘুম থেকে ওঠো। দেখো, আমাদের কি সুন্দর একটা মেয়ে হয়েছে। তুমি সবসময় চাইতে না আমাদের একটা মেয়ে হোক। দেখো, আমাদের একটা মেয়ে হয়েছে, কিন্তু ও তো তোমারই মতো ঘুমিয়ে আছে। তোমরা মা মেয়ে কি আমার ওপর খুব রাগ করেছ? এবারও উত্তর করল না তৃণা। এবার প্রান্ত ছটফট করে ওঠে, আহত কণ্ঠে বলে, এই এই তৃণা, কথা বলো প্লিজ। দেখো আমি কান্না করছি, কষ্ট হচ্ছে আমার খুব। একটু কথা বলো না আমার সাথে প্লিজ। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, কিন্তু আমার সাথে কথা বলো এই তৃণা। প্রান্ত তৃণার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এবার নিজের মেয়ের কাছে যায়। মেয়েটাকে দুই হাতে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আম্মা, আম্মা, তুমিও বাবার ওপর রাগ করেছ না? বাবা সরি, আর কখনো তোমাকে আর তোমার মাকে কষ্ট দেব না। তোমাকে অনেক অনেক ভালোবাসবো। আমার সাথে একটু কথা বলো না মা, প্লিজ। প্রান্ত মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করে কাঁদছে। প্রান্তর এই অবস্থা দেখে ওয়ার্কারদের চোখেও পানি চলে আসে। প্রান্ত একবার মেয়েটাকে জড়িয়ে কাঁদছে, অন্যবার তৃণাকে জড়িয়ে কাঁদছে। কিন্তু আফসোস, এখন কান্না করে কি লাভ? থাকতে মূল্য দিতে হয়। 2টা বছর কেটে গেছে। প্রান্ত তৃণা আর ওদের মেয়ের কবরের পাশে বসে আছে। আজ তৃণা আর ওদের মেয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে প্রান্ত সারা দিন তৃণা আর ওদের মেয়ের কবরের পাশে বসে কাটায়। প্রান্ত তৃণার কবরের দিকে তাকিয়ে বলে, তৃণা, তুমি শুনতে পাচ্ছ? আজ আমাদের মেয়েটার 2 বছর হলো। নিশ্চয়ই এতদিনে ও হাঁটতে শিখে গেছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, ও তোমাকে মা ডাকে? ডাকে, হয়তো আমাকে তো বাবা ডাকে না এখনো। আমাকে ক্ষমা করতে পারো। পারেনি ও তাই না? আচ্ছা তৃণা, তুমিও কি এখনো আমার ওপর রাগে আছো? আমার ভুলের আর কি কোনো ক্ষমা নেই তৃণা? কথাগুলো বলতে বলতেই প্রান্ত তৃণার কবরের ওপর মাথা রেখে কেঁদে ওঠে। সত্যি, হয়তো কিছু ভুলের ক্ষমা হয় না, যেমন প্রান্তর হয়নি। সমাপ্ত।